মেসির রেকর্ডময় হ্যাটট্রিক, সাথে তারকাদের দুটি করে গোল। এরই সাথে ঘটে গেল বিশ্বকাপের প্রথম অঘটন। ফুটবল এখন যেন মানুষের প্রধান শিরোনাম। এরকমই সব গরম গরম শিরোনাম এবং আলোচনা নিয়ে আমি আছি আহমেদ শায়েক, কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার বিশ্বকাপের স্পেশাল শো বিশ্বকাপ উন্মাদনা। আজকে বিশ্বকাপ উন্মাদনার এই তৃতীয় পর্বে আমাদের সাথে আছে বাংলাদেশের এমন একজন ফুটবল প্লেয়ার যার ইউরোপের মাটিতে আছে দুটি গোল, এবং এরই সাথে তাকে বলা হয় বাংলাদেশের ডিফেন্সের অতন্দ্র প্রহরী। ফ্যানরা ভালোবেসে তার নাম দিয়েছে বাংলার রামোস। স্বাগতম তবু বর্মন। থ্যাংক ইউ সো মাচ ভাই। কেমন আছেন? জি ভালো, খুবই ভালো। আমি জানি যে আপনার ফেভারিট টিম হচ্ছে আর্জেন্টিনা, কিন্তু আমরা আর্জেন্টিনার আলোচনায় আজকে পরে আসব। সবার আগে আমরা আলোচনা করতে চাই এই যে বিশ্বকাপের যে অঘটনটা ঘটলো স্পেন ভার্সেস কেপ ভার্ডে, যেটা কিনা কেউ চিন্তাও করেনি যে এই খেলা ড্র হবে। তো আপনার কাছে কি মনে হলো যে এটা কি অঘটন নাকি কেপ ভার্ডের বেস্ট খেলাটা দিল? না আসলে তাদের জন্য ওয়ার্ল্ড কাপ কিন্তু এই বছরেই একদম প্রথমবার তারা আসলে অ্যাজ এ কান্ট্রি হিসাবে ফার্স্ট অংশগ্রহণ করে ওয়ার্ল্ড কাপে। দ্যাট মিনস আসলে এই ওয়ার্ল্ড কাপটাতে কিন্তু ঘিরে তাদের অনেক কিছু দেওয়ার আছে এবং পাওয়ারও আছে। তার মধ্যে প্রথম ম্যাচে অলরেডি কিন্তু তারা প্রমাণ করে ফেলেছে। এখন ঘটনা হলো যে তারা যেভাবে ডিফেন্সিভ মানে অ্যাজ এ টিম ডিফেন্ডিংটা করেছে ইনক্রেডিবল, এবং তার সাথে আমি গোলকিপারের প্রায়োরিটিটা বেশি ছিল, এবং তার যদি পার্সোনাল পারফরমেন্স দেখেন আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট তার ক্যারিয়ারে। আমার মনে হয় 40 বছর বয়সে এরকম একটা মানে পারফরমেন্স দিল গোলকিপারটা, মানে দেখার মতো। আসলে স্পেন অনেকগুলো চান্স ক্রিয়েট করেছিল, কিন্তু তারপরেও আপনার গোলকিপার রক্ষা করে দেয়। এবং তার সাথে আমি বলবো যে টিম ডিফেন্ডিং তারা যেভাবে আসলে স্পেনকে আনকমফোর্টেবল জোনে নিয়ে যায়, আসলে অল অ্যাবাউট টিম ডিফেন্ডিং ছিল। তার সাথে আমি বলবো যে ওয়ার্ক রেট, যেটা কিনা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আপনি যখন একটা বড় টিমের এগেইনস্টে খেলবেন, আপনি জানেন যে হ্যাঁ আমি মানি যে তারা ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে, কিন্তু অ্যাজ এ নামগতভাবে ডেফিনেটলি স্পেনকে আগায় রাখতে হবে, এটা আমরা সবসময় জানি। সেই ক্ষেত্রে তাদের যেই ওয়ার্ক রেটটা ছিল আউটস্ট্যান্ডিং, এবং স্পেশালি উইদাউট বলে আসলে তাদের যে পজিশনগুলো ছিল, যেখানে আপনার ধরেন আপনি যদি দেখেন যে ফার্নান টরেস বা রড্রি বা পেদ্রি তারা কিন্তু অনেক আনকমফোর্টেবল ফিল করেছে। সেই ক্ষেত্রে আমার কাছে স্পেনের একটা মিসিং পজিশন ছিল, যেটা হলো আপনার লামিন ইয়ামাল এবং তার সাথে নিকো উইলিয়াম। হ্যাঁ, দুজন কিন্তু শেষ দিকে নেমেছে। হ্যাঁ, নামার পর কিন্তু আসলে একটু প্রেসার পড়ে গেছিল। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে তাদের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, এবং এটা একটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন দলের সাথে ড্র করা, তাদের এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট তাদের জন্য। তার সাথে আমি যদি পার্সোনাল অপিনিয়ন আমার থাকে, গোলকিপারকে কেউ হয়তো বা চিনতো না, যে এখানে 50K সোশ্যাল মিডিয়া ফলোয়ার ছিল, এখন 1.7 মিলিয়ন, এখন 6 মিলিয়নের বেশি। 6 মিলিয়ন, ও সরি, হ্যাঁ আমি শুনে দেখলাম 5.6, এখন 6 মিলিয়ন। বিশাল ব্যাপার। দ্যাট মিন্স আসলে তার খেলা যে মানুষের কতটা ভালো লেগেছে, এটা কিন্তু তার প্রমাণ। মানে একটা জিনিস আমার কাছে লাগছিল যে কেপ ভার্ডের যে ডিফেন্সের প্লেয়ার তারা কিন্তু মানে বক্সের মধ্যে পাসিং করতেছিল, এবং এই জিনিসটা যেটা হচ্ছিল যে পাসিং করার ফলে মানে স্পেন প্রেসার দিয়েও, মানে স্পেন আমরা সবসময় যে প্রেস করে বল নিয়ে নেয়, তারা ওদের ডিফেন্স মানে কেপ ভার্ডের ডিফেন্সও প্রেস করে বল পাচ্ছিল না। তো এটা মানে ডিফেন্স কি আপনার মনে হয় যে এখানে কোনো স্পেশাল কোনো ট্রেনিং করেছিল? না আসলে আমরা অ্যাজ এ আমি ডিফেন্ডার, আমাদের আসলে বিল্ড আপ প্লে, হাউ টু বিল্ড আপ, এই প্যাটার্নটা নিয়ে অনেকবার আমরা ট্রেনিং করি। আমাদের আলাদা আলাদা সেশন থাকে, ব্লক থাকে, যে আমরা আসলে এই আমাদের গোলবার থেকে কিভাবে আমরা মিডল পয়েন্টে যাব, মিডল থেকে কিভাবে ফরওয়ার্ডে যাব। তো এই যে প্যাটার্নগুলো কিন্তু আপনার মানে অফ দ্য ম্যাচ আর কি, বিফোর ম্যাচ এই ট্রেনিং গ্রাউন্ডে সব ট্রেনিং সেশনগুলো আমরা করি। দ্যাট মিন্স আপনার ওরা যেভাবে আসলে এত কনফিডেন্টলি যে বক্সের মধ্যে, এবং তার সাথে 5 জনের প্রেসিং এ, সেখানে আপনার এত কুল হেডে যে সুন্দরভাবে বিল্ড আপ গুলো করেছে, আসলে এটা দেখার মতো ছিল। এবং আমরা জানি যে তারা অনেক ছোট দেশ এবং জনসংখ্যা হিসেবে অনেক কম, কিন্তু আসলে তারা যে এত ব্রেভ এবং এত সাহসী ফুটবল এবং যে মানসিকতা নিয়ে তারা ওয়ার্ল্ড কাপটা শুরু করেছে, ট্রিমেন্ডাস। আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার কি মনে হয় শেষ পর্যন্ত রাউন্ড অফ 32 তে কেপ ভার্ডে যাবে? ইজ ভেরি টাফ গ্রুপে, আসলে বলা যাচ্ছে না, কিন্তু
তাদের আসলে স্পেশালি আপনি যদি দেখেন তারা কিন্তু কাউন্টার 2টা অ্যাটাক করেছিল বেশ দেখার মতো একদম লাস্ট মোমেন্টে। তো সেইখানে যদি গোলটা পেয়ে যেত স্পেন হেরে যেত, দ্যাট মিন্স আপনার তাদের একটা সুবর্ণ সুযোগ থাকতো। কিন্তু এখন আসলে ফাইট করতে হবে। হ্যাঁ, মানে এখনো আসলে খেলার অনেক বাকি আছে। জি, বাট আশা করি যে কেপ ভার্ডে যদি কোনোভাবে রাউন্ড অফ 32-তে যায়, এটা শুধুমাত্র মানে ওয়ার্ল্ড কাপের অঘটন একটা বড় একটা খবর হবে না, এছাড়াও মানে গণমানুষ বা জনমানুষ সবাই যারা আমরা ফুটবল দেখি তাদের কাছে একটা সাহসী একটা গল্প হয়ে থাকবে সব সময়। এবার আসতে হয় যে সবাই বলছে যে নরওয়ে বা এবার হচ্ছে ওয়ার্ল্ড কাপে একটা ডার্ক হর্স হতে পারে, কারণ ওয়ার্ল্ডের বেস্ট স্ট্রাইকার এরিক হ্যাল্যান্ড তিনি আছেন এই দলে, সাথে আছে আরো বেশ কিছু প্লেয়ার। মানে আপনার কি মনে হচ্ছে নরওয়ে কি এবার আসলেই ডার্ক হর্স? নরওয়ে অলরেডি দেখেন আই থিংক আজকে ম্যাচ খেলেছেন, তারা ইরাক 4-1 গোলে ইরাককে হারিয়েছেন এবং তার সাথে 2টা গোল করেছে হালান্ড, যে কিনা সুপার ফর্মে আছে এবং ইংলিশ প্রিমিয়ার লিগের হাই স্কোরার, 27টা গোল করেছে। আমি যদি চ্যাম্পিয়ন্স লিগের কাউন্ট করি সেখানে তার 8 থেকে 10টা গোল। দ্যাট মিন্স আপনার প্রতিটা সিজনে সে 35 প্লাস গোল করছেন এবং তাকে যে বলটা সাপ্লাই দিব অডিগর, সে হলো আর্সেনালের ক্যাপ্টেন। দ্যাট মিন্স আর্সেনাল এই বছরের লিগ চ্যাম্পিয়ন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদের অনেক নতুন টিম এবং তাদের অনেক ইয়াং প্লেয়ার আছে, তার সাথে এক্সপিরিয়েন্স অ্যাড হয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে নরওয়েকে আপনি ধরতে পারেন যে একটা ফাইট তারা দিতেই পারে। এবার অনেক সময় দেখা যায় যে স্ট্রাইকার যারা, তারা ভালো স্ট্রাইকার থাকলেও বল সাপ্লাই দেওয়ার মতো প্লেয়ার পাওয়া যায়, কিন্তু ওডেগার্ড যেভাবে বল সাপ্লাই দেয়, মানে হাল্যান্ড তো ধরা যাচ্ছে হয়তো গোল্ডেন বুটও সম্ভবত জিতে যাবে। আমি এই জায়গায় আরেকটা এক্সাম্পল দিতে চাই। আপনি যদি ব্রাজিল টিমকে দেখেন, আসলে ব্রাজিল টিমে বিনি, রাফিনা এবং যে নাম্বার 9 পাকুয়েতা ছিল, তারপরে থিয়াগো ছিল। এখন ঘটনা হয়েছে যে লুকাস পাকুয়েতার মেন এটা ছিল যে বল সাপ্লাই করবে, কিন্তু সেভাবে তারা দিতে পারে নাই, এর জন্য কিন্তু তারা গোল করতে পারে নাই। একটা দিতে পেরেছে, সেটাই কিন্তু ভিনিসিয়াস জুনিয়র গোল করেছে। তো সেই ক্ষেত্রে আপনার ওডেগার অনেক কোয়ালিটি প্লেয়ার, তার সেই অ্যাবিলিটি ক্যাপাবিলিটি আছে। আসলে হালান্ডকে কিভাবে ইউজ করতে হবে আসলে মানে আসলে দলগুলোর এখানে মানে ওয়ার্ল্ড কাপে যেটা হয় যে সবাই একটু গোল দিতে গিয়ে একটু নার্ভাস ফিল করে, কিন্তু একবার যদি গোল দেওয়ার একটা মেশিন থাকে এবং সেই মেশিনে দেওয়ার জন্য বল থাকে, তাহলে তো মানে যে দুর্ধর্ষ খেলাটা দিবে নরওয়ে বুঝাই যাচ্ছে আসলে। এরপরে আমরা যদি আসি এবারের ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় ফেভারিট যাকে ধরা হচ্ছে ফ্রান্স, তারা কিন্তু মানে যদিও তারা 3-1 ম্যাচ জিতেছে, কিন্তু মানে সেনেগাল কিন্তু দুর্ধর্ষ এবং মানুষজন কিন্তু এখনো আসলে আমার ফ্যানরা বুঝতে পারছি না যে কত বড় একটা ম্যাচ ফ্রান্স শুরুতেই জিতে গেল। কিন্তু এভাবেও যদি দেখি যে প্রথম অর্ধে দেখা যাচ্ছিল যে ফ্রান্স কিন্তু সেভাবে করে একেবারেই অ্যাটাক করতে পারছিল না, বলই বের করতে পারছিল না। পরে শেষ মুহূর্তে হচ্ছে যে একটা গোল থেকে মাইকেল ওলিসে যে একটা পাস দিল, এরপর যে খেলাটা ঘুরল। হ্যাঁ, তো এই যে ফ্রান্সের খেলাটা নিয়ে যদি না, আসলে ফ্রান্স অ্যাজ এ টিম আমার মনে হয় যে ওয়ার্ল্ডের অন্যতম টিম এবং 1 নম্বর টিম, কারণ তাদের সেই অ্যাবিলিটি আছে এবং তার সাথে যদি তাদের বেঞ্চ দেখেন, এটা আরেকটা ওয়ার্ল্ড ক্লাস টিম হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সেনেগাল তাদের সাথে ফার্স্ট হাফটা যেই ফাইটিং স্পিড এবং ফাইট দিল, আসলে এটা কিন্তু সেনেগালের জন্য গোল পেতে পারতো সেনেগাল। এবং স্পেশালি আপনি সেনেগালের সাদিও মানে ডিফেন্সে যদি আপনি কুলিবালিকে দেখেন, আমি গতকাল বলেছিলাম যে এই ম্যাচের সবচেয়ে কি প্লেয়ার থাকে মেন্ডি, গোলকিপার, সেই কিনা অনেকগুলো সেভ করিয়েছে। এবং তার সাথে আপনি যদি জ্যাকসনকে ধরেন, সে কিনা স্ট্রাইকার বায়ার্ন মিউনিখে খেলে, আসলে সে কিন্তু অপরচুনিটি পেয়েছিল ফার্স্ট হাফে। যদি গোল হয়তো ফ্রান্সের প্রেক্ষাপটটা অন্যরকম হতে পারতো। কিন্তু সেনেগাল আমি বলবো যে সেকেন্ড হাফে নামার পরে দে গিভ লটস অফ স্পেস দেয়ার হাফ, স্পেশালি যেটা কিনা এমবাপে, দেম্বেলে এবং ওলিসে এবং তার সাথে ডোয়ে, তারা খুব ভালোভাবে এটাকে ইউটিলাইজ করতে পেরেছে। আপনি যদি অলিসর বলটা দেখেন, যে আসলে এই বল মেসির পরে আমি দেখলাম যে ওকে দিতে 3 জনের পাস দিয়ে বলটা গেল এত সুন্দর করে, এত সুন্দর। তার সাথে আমি এমবাপেকে একটু ধন্যবাদ দিতে চাই, তার রানটা আসলে একদম চোখে লাগার মতো রান, টাইমিংটা ছিল একেবারে পারফেক্ট, মানে অফসাইড ট্র্যাপটা বিট করে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদের এই ক্যাপাবিলিটি আছে, তাদের কি স্পেস দেওয়া যাবে না, যেটা সেনেগাল করেছেন। এটা আমি বলবো যে আসলে ওভার এক্সাইটমেন্ট নাকি তারা টায়ার্ড ছিল, স্পেশালি সেকেন্ড হাফে অনেক স্পেস দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ফ্রান্স এরকম একটা জায়ান্ট টিম,
তারা সবসময় প্রমাণ করছে, আমরা যেটা জানি যে ওয়ার্ল্ড কাপ যারা জিতে তারা ফার্স্ট রাউন্ডে বাদ হয়ে যায় 2010 সাল থেকে 14 সাল 18 সাল, কিন্তু 18 সালের পরে ফ্রান্সকে দেখলাম যে তারা নিউ ভাবে আবার এটাকে চেঞ্জ করে ফেললো। তো ফ্রান্সকে আমার মনে হয় যে ফাইনালিস্ট হিসেবে দেখতে হবে। আচ্ছা, যদি এখন তাহলে মানে একটু আগে আমরা বললাম নরওয়েকে নিয়ে কথা, তারপরে আমরা এখন ফ্রান্স নিয়ে কথা বললাম, কিন্তু এই গ্রুপটাতে এই কিন্তু মানে ওয়ার্ল্ড কাপের যে গ্রুপ স্টেজে যতগুলো খেলা বলা হচ্ছে তার মধ্যে তারকাদের মহড়ান বলা হচ্ছে একেবারে হালান্ড ভার্সেস এমবাপ্পে, যেটা কিনা 27 তারিখে ঘটতে যাবে। তো আপনার এখন কি মনে হয় যে এই ম্যাচে আসলে কি হতে পারে? মানে দুইটাই এত ভালো টিম। আসলে এই ম্যাচে আমি যেটা বললাম যে সেনেগালের থেকে আমি বলবো যে নরওয়ের বি কেয়ারফুল থাকতে হবে। আসলে এটা নরওয়ের জন্য খুব ভালো হয়েছে, তারা সেকেন্ড ম্যাচ শুরুতে সেনেগালের সাথে ফ্রান্স খেলেছে এবং নরওয়ের সাথে পরে খেলবে, কারণ কি সেনেগাল এখন কাটাছিড়া করার জন্য অনেক ক্লিপ পাবে। এবং আসলে আপনি যদি আপনার পরবর্তীতে আপনি দেমবেলেকে চেঞ্জ করার পর আপনার যে নামলো সে নামার পরে গোল দিল, বারকোলা নেমেই গোল দিল, তার সাথে আপনার শেরকিকে যে কিনা ইংলিশ প্রিমিয়ার লিগের বেস্ট প্লেয়ার বলা হয় one of the, তো তাকে চেঞ্জিং এ নামানো হয়েছে আসলে। তো এরকম অ্যাটাকিং সাইডের সাথে আপনার ডিফেন্সিভলি অ্যাজ এ টিম আপনার সবসময় বি কেয়ারফুল থাকতে হবে। ইভেন দো যেটা আমি বললাম যে কোচের জন্য খুব ভালো হয়েছে, নরওয়ে কোচের জন্য খুব ভালোভাবে অ্যানালাইজ করে এবং মাঠে নামতে পারবে। এবার আসি মূল আকর্ষণ, আপনার সবচেয়ে ফেভারিট দল যেটা আমরা সবাই জানি আর্জেন্টিনা, এবং আর্জেন্টিনা আজকে ছিল আলজেরিয়ার সাথে খেলা। সবাই ভেবেছিল এবার আর্জেন্টিনা হয়তো কি বুড়া স্কোয়াড নিয়ে এসছে, হয়তো ভালো খেলতে পারবে কি পারবে না, কিন্তু মানে এই যেন একটা রেকর্ডের রাত, মানে মেসির রেকর্ডময় একটা ম্যাচ বলতে গেলে। এবং যেভাবে মেসি খেললো দুর্ধর্ষ, মানে প্রায় 40 ছুঁই এরকম একটা প্লেয়ার যে এইরকম খেলতে পারে মাঠের মধ্যে, এবং সে 78 মিনিটে যতক্ষণ খেললো মনে হলো যে পুরো মাঠটা মেসিময় হয়েছিল। মানে কি মনে হলো, হ্যাটট্রিক, তার লাইফে ফার্স্ট হ্যাটট্রিক, তাও 38-39 বছর বয়সে এসে। না আসলে আমি বলবো যে একটা কথা দিয়ে শুরু করতে চাই, সেটা হলো মানে ফর হিম ইজ ভেরি নর্মাল, কারণ এটা আসলে 20 বছর ধরে সে করে যাচ্ছে। ইভেন দো এই ফার্স্ট ম্যাচে তার 6টা শট ছিল, 4টাই গোল, একটা অফসাইডে, একটা মানে এটা কিভাবে সম্ভব একটা প্লেয়ারের, মানে এটা তাকে কিভাবে অ্যানালাইজ করবেন আপনি? সো এইগুলি ব্যাপার আর কি তাকে সবসময় আগায় রাখে আদার্স প্লেয়ার থেকে। এবং যেটা আপনি বলেন যে আর্জেন্টিনা আসলে সেম স্কোয়াডের গত ওয়ার্ল্ড কাপের 17 জন প্লেয়ার আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা এটা কিন্তু চেঞ্জ হয় নাই। ইভেন দো কোচ স্কোলানি অনেকভাবে খেলিয়েছেন টিমকে 4-2-3-1, 4-4-2, তার সাথে আপনার 3-5-2, এটি কিন্তু সব প্র্যাকটিস ম্যাচে যেগুলো ফ্রেন্ডলি ম্যাচ ছিল সেখানে কিন্তু সব পরখ করে দেখেছেন। ইভেন দো এখন তার জন্য ভেরি ইজি টু সিলেক্ট দ্য টিম 11টা। এখন আসলে কিছু ইনজুরির কারণ আছে, তারা আসলে সেকেন্ড হাফে নেমেছে। তো আমার কাছে মনে হয় যে যারাই খেলেছেন আপনার তারা তাদের শেয়ারটা দিয়েছে, স্পেশালি মিডফিল্ড জোনে সবাই ডমিনেট করেছে। হ্যাঁ, মানে ওই যে আপনার ডিপল বা এনজো বা হচ্ছে ম্যাকঅ্যালিস্টার, তারা যে সাপোর্টটা দিল যার কারণে মেসি কিন্তু ফ্রিলি মুভ করতে পারল। এক্স্যাক্টলি মানে গোলগুলো যদি দেখেন যে একটা কিন্তু পুরো ট্যাপ ইন, মানে যেভাবে করে জাস্ট গিয়ে ঠেলা দিয়ে গোলটা দিয়ে দিল, মানে খুবই সহজ ছিল। বাট একটু কষ্ট লাগলো জিদানের ছেলের জন্য। জিদানের ছেলে প্রথমবারের মতন ওয়ার্ল্ড কাপ খেলতে আসলো, এবং একটা ছিল যে হ্যাঁ সে হয়তো পারফরমেন্স করে তার বাবার যে নামটা নিয়ে আসবে, কিন্তু আসলে গোলগুলো দেখে আসলে একটু হতাশ হলো আর কি। না আসলে জিদানের আমি একটা স্টেটমেন্ট দেখলাম যে ও বলছে যে আসলে এখানে কিচ্ছু করার ছিল না। এই বছরের পর বছর আমি এই মেসিকে দেখছি, আসলে মেসির কোনো পরিবর্তন আমি দেখছি না, সে গ্র্যাজুয়ালি খালি আপই হচ্ছে নিজেকে এবং নিজের পারফরমেন্স শো করছে। এই জায়গায় আমার ছেলে বলে আমি একটা কথা বলতে পারি, ভেরি হ্যাপি, কারণ মেসির এগেইনস্টে সে 3টা গোল খাইছে। তো আসলে এইগুলি যে আপনার ব্যাপার, আসলে নিজের ছেলে আলজেরিয়া টিমের খেলেছে, হি ফিল ভেরি প্রাউড, বাট এট দ্য সেম টাইম মেসি গোল করেছে ওইটার জন্য সে প্রাউড ফিল করছে। তো এইগুলি ব্যাপার আসলে মেসির দ্বারাই সবকিছু সম্ভব, কারণ আমরা অ্যাজ এ ফ্যান, আপনি ফ্যান, আসলে সারা ওয়ার্ল্ডের ফ্যান, মেসিকে যখন আমরা দেখি উই ফিল ভেরি হ্যাপি। ট্রু
এন্ড আমরা মানে আসলে এই জেনারেশন উই আর ভেরি লাকি যে এরকম একটা প্লেয়ার এসেছে। মানে আমরা একটু জিদানের ছেলে নিয়ে একটু কথা বলতে আছি। এই যে বাংলাদেশের এখন ফুটবলের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে বংশোদ্ভূত প্লেয়াররা অনেক বেশি আর কি বাংলাদেশের জাতীয় দলের সাথে যুক্ত হচ্ছে এবং হামজার পরে জিনিসটা হচ্ছে, মানে এই যে জিদানের ছেলের ব্যাপারটাও কিন্তু আমরা ধরতে পারি যে বংশোদ্ভূত হিসেবে, কারণ তার জন্ম হয়েছে কিন্তু ফ্রান্সে, কিন্তু যেহেতু জিদানের বাবারা সব আলজেরিয়াতে জন্মগ্রহণ করেছিল, এই জন্য সে বেছে নিয়েছে আলজেরিয়া। এই যে ডাইমেনশনটা ফুটবলে নতুন একটা ব্যাপার আসছে যে এক দেশে জন্ম নেওয়া প্লেয়ার তার বাবার বা তার দাদার দেশে হয়ে রিপ্রেজেন্ট করছে, মানে এই জিনিসটা আপনার কাছে? না, এই জিনিসটা আসলে আপনার খুবই ভালো একটা ব্যাপার, এটা ওভার দ্য ওয়ার্ল্ড। আপনি যদি মরক্কোর লাস্ট 11 দেখেন, সবাই কিন্তু এরকম অন্য দেশের থেকে মরক্কোর আপনার হয়ে নাগরিকতা পেয়ে কিন্তু খেলছে 11 জনেই। এটা নিয়ে কিন্তু একটা অনেক আলোচনা এবং আলোড়ন সৃষ্টি হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের বাংলাদেশ এখন যে লাইনটা তৈরি হয়েছে আফটার হামজা, আসলে এটা ভেরি গুড সাইন এবং এটা অনেক পজিটিভ ব্যাপার। কারণ আমার কাছে মনে হয় যে সমন্বয় আমাদের দেশীয় প্লেয়াররা এবং যারা আমাদের বাংলাদেশের হয়ে খেলতে চায় আফটার হামজা আসলে মোস্ট ওয়েলকাম। কারণ আমরা ওয়ার্ল্ড ফুটবলে এগুলা কিন্তু সচরাচর নর্মাল হয়ে যাচ্ছে। এবং তার সাথে আমি বলবো যে আমাদের বাংলাদেশের ফুটবলকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় যত সম্ভব দ্রুত এবং যত কিছু করা লাগে আমার মনে হয় করা উচিত। কারণ আমাদের অবশ্যই আমরা স্বপ্ন দেখি কবে আমরা ওয়ার্ল্ড কাপে পারফর্ম করব, ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে খেলবো, এশিয়া কাপ খেলবো। তো আমরা যদি ওরকম রেঞ্জে যেতে চাই, ডেফিনেটলি আমাদেরকে এরকম পদক্ষেপ নিতেই হবে। আচ্ছা, মানে আমার একটা ছোট্ট প্রশ্ন জানার জন্য, যেহেতু আপনারা প্লেয়ার মাঠে খেলেন, আজকে দেখা যাচ্ছিল যে এই যে জিদানের ছেলে সে যখন খেলছিল মাথায় একটা মাস্ক পরেছিল, মানে এটার পিছনের গল্পটা কি আপনি কি? হ্যাঁ, আমি যতটুকু জানি যে আসলে সে একটা গুরুতর ইনজুরিতে পড়ে। আচ্ছা আচ্ছা, আপনার আলজেরিয়া লিগে, সে যে লিগে খেলে চোয়ালে ব্যথা পেয়েছিল। এখন এই মাস্কটা পরার কারণ হলো যে সেফটি। এখন ধরেন আপনার ডিউরিং ম্যাচে যে কোনো ইনসিডেন্ট ঘটতে পারে, হয়তো বা প্লেয়ারের হাঁটু লাগতে পারে বা বল এসে লাগতে পারে, যখন সেভ দেয় বল ফেজে লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার ধরেন এটা একটা ফর্ম জাতীয় মাস্ক, যেটা কিনা অনেক প্লেয়ার এর আগেও পড়েছে। আপনার সাথে একটু আগে আমার কথা ছিল যে পিটার চেক মাথায় একটা হেডগিয়ার পরতো, হ্যাঁ, চেলসির গোলকিপার, লিজেন্ড গোলকিপার চেকের। তো আসলে এরকম দৃশ্য কিন্তু এর আগে আমরা অনেকবার দেখেছি। এটা আসলে নতুন, এটা একেবারে সাইড ওয়াইজ না, এটা ছিল মাথায়, এটা একেবারে সাইড ওয়াইজ। মাস্কটা এরকম ভাবে ইউজ করা হয়েছে, ফেস, নাক, মুখ, চোখ সব ক্লিয়ার, জাস্ট আপনার চোয়ালগুলো আটকানো। তো আসলে এটা চোয়ালে ব্যথার কারণে আপনার এই জিদান এটা কি ইউজ করে। জায়গাটা নতুন জিনিস জানতে পারলাম, আসলে এটা আমারও জানা ছিল না। এবার আসি যে মোটামুটি আমরা ধরেন যে কভার করতে পারলাম যেসব ইম্পর্টেন্ট ম্যাচগুলো আসলে গত কয়েকদিন ধরে ঘটে গেল, কিন্তু আজকে রাতে আসছে দুইটা দুর্ধর্ষ ম্যাচ। প্রথমত আসতে যাচ্ছি যে পর্তুগাল এবং হচ্ছে ডিআর কঙ্গো, এদের খেলা। ক্রিশ্চিয়ানো রোনালদো আবার মাঠে নামছে, 40 বছর বয়সে ষষ্ঠ ওয়ার্ল্ড কাপ। মানে পর্তুগাল নিয়ে আপনার? পর্তুগাল নিয়ে আই এম ভেরি মানে আশাবাদী, কারণ তাদের এইবারের স্কোয়াডটাকে ধরা হচ্ছে ভেরি প্রমিজিং এবং স্কোয়াড ডেপথটা অনেক বেশি, অনেক প্রেডিকশন করা যাচ্ছে যে তারা আসলে একটা ভালো পর্যায়ে যাবে। এটাতে আমি এগ্রি করছি, কারণ তাদের যে রিসেন্ট পারফরম্যান্স, আপনি যদি নাবাসকে দেখেন, বিপিনাকে দেখেন, দুজনে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছে। তার সাথে আপনার নুনো মেন্ডেস, ব্রুনো ফার্নান্দেজ, তার সাথে যদি আপনার লিওকে দেখেন, রাফায়েল লিও, এই জায়গায় আপনার বার্নার্দো সিলভা, রোনালদো বা রামোস, ডিফেন্সে নুনো মেন্ডেস, কানসেলো রাইট ব্যাক, আপনার লুইস ডিয়াস। তো দ্যাট মিন্স কাকে মানে আসলে সবাইকেই ধরতে হবে, সবাই ইউরোপের টপ টিমে খেলে এবং টপ ডিভিশনে খেলে। তার সাথে আপনার তাদের আসলে এখন জাস্ট খেলেই আসলে তাদের প্রমাণ করার কিছু নাই। ওয়ার্ল্ড কাপের স্টেজে তাদেরকে কিভাবে মেলে ধরে এবং তাদের অ্যাজ এ টিম পারফরমেন্স কিরকম থাকে, এটা নিয়ে একটু আমি ডাউট। কারণ স্পেশালি লাস্ট ম্যাচগুলোতে দেখেছি আসলে গোল করা অনেকটাই মিস ছিল। আপনার রোনালদো মিস করেছে এই জায়গা দিয়ে, রাফায়েল লিও আপনার ওরকম ভাবে বল দিচ্ছিল না। এই আন্ডারস্ট্যান্ডিংটা আসলে কতটুকু থাকবে এই ম্যাচটায়, আমরা সেটার জন্য অপেক্ষা করছি। না হ্যাঁ, মানে এটাও ঠিক যে ধরেন যে এবারের
পর্তুগাল স্কোয়াডের একটা ইমোশনাল একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ডিওগো জটা, যে কিনা গত কয়েক বছর আগে পর্তুগালে খেলতো, সে অ্যাক্সিডেন্টে মারা গেল কয়েক বছর আগে, এবং মানে পুরো স্কোয়াডটা অনেক ইমোশনাল, এবং তারা চাচ্ছে যে এই ওয়ার্ল্ড কাপটা যেন অ্যাটলিস্ট ডিওগো জটার জন্য হলো তারা জিততে পারে এবং উৎসর্গ করতে পারে। এটা বিশাল একটা ব্যাপার হবে। সো আশা করি পর্তুগাল এর মধ্যে থেকে বের হয়ে আসতে পারবে। কিন্তু রাতের সবচেয়ে ব্লকবাস্টার খেলা মানে ইংল্যান্ড ভার্সেস ক্রোয়েশিয়া, একদিকে হ্যারি কেন আরেকদিকে লুকা মডরিচ, মানে না আসলে ভাইয়া আপনার টু বি অনেস্ট হ্যারি কেনের যে রিসেন্ট পারফরম্যান্স আই থিংক আনবিলিভেবল 40 প্লাস গোল সব মিলিয়ে আসলে এটা কিন্তু মানে একদম টপ লেভেলের প্লেয়ার, টপ লেভেলের পারফরম্যান্স, ব্যালন ডি'র জেতার মতো কাউন্টেবল। এখন ঘটনা হয়েছে আসলে ইংল্যান্ড অ্যাজ এ টিম আসলে এটা অনেক জরুরি। আসলে আমরা তাদেরকে সবসময় দেখেছি যে আমি বোঝার পরে যে ইংল্যান্ড সুপারস্টার টিম, সব ভালো ভালো প্লেয়ার, সব সেরা প্লেয়ার, আসলে তাদের যে পারফরমেন্স থাকে রিগার্ডিং ওয়ার্ল্ড কাপ অনেকটাই মাঝে মাঝে ডিসঅ্যাপয়েন্টিং হয় সবাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদেরকে বি কেয়ারফুল থাকতে হবে, এবং তাদের যে টিম, তাদের যে 11, তাদের যে কোচ আসলে বেস্ট, সব মিলিয়ে বেস্ট। এবং ক্রোয়েশিয়া আসলে আগে যেই আপনার ধরেন মানজুকিচ থেকে স্টার্ট করে ডিফেন্স লাইনে তার সাথে কভচিচ, রাকিটিচ, তার সাথে আপনার ধরেন এখন পর্যন্ত মদ্রিচ আছে, খেলে যাচ্ছে 40 ইয়ার্স ওল্ড। আসলে তার সেই অ্যাবিলিটি আছে। এখন আসলে মদ্রিচকে ঘিরে টোটাল টিমটা, মদ্রিচকে সবাই হেল্প করার চেষ্টা করবে। তারও এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ, ইংল্যান্ডের জন্য একটা টাইট ম্যাচ ওয়েট করছে, কিন্তু আপনার স্পেশালি ক্রোয়েশিয়ার ডিফেন্স লাইন ভেরি বি কেয়ারফুল থাকতে হবে। কারণ হ্যারি কেনের যে ফর্ম, তার সাথে আপনি ধরেন বিলিংহাম সেকেন্ড লাইন যেভাবে জয়েন করে, যেটা আসলে ওর স্পেশালিটি। রাশফোর্ড, হ্যাঁ এক্স্যাক্টলি, রাশফোর্ড, ও মাই গড, এবারের সিজন খুব ভালো কেটেছে, বার্সেলোনা পুরো কাঁপায় দিয়ে আসে। তো আসলে এই ম্যাচটা আমার কাছে মনে হয় যে খুবই টাইট ম্যাচ হবে, কিন্তু আমি ইংল্যান্ডকে আগে রাখবো। আচ্ছা, মানে এখন মানে ইংল্যান্ডের আসলে যেই সমস্যাটা হয় প্রতিবার ওয়ার্ল্ড কাপে আসার আগে আমাদের কাছে মনে হয় যে এরা বুঝি ওয়ার্ল্ড কাপ জিতে চলে যাবে, মিডিয়া এমন হাইপ থাকে, কিন্তু শেষ পর্যন্ত যখন দেখা যায় যে খেলার মাঠে তখন কিন্তু ওরকম ভাবে খেলা হয় না। বাট এইবারে এটাই আর কি একটা পজিটিভ সাইড, যে ইংল্যান্ডের মানে মিডিয়া হাইপ নেই, ইংল্যান্ডের মিডিয়ায় বলছে যে এরা ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না, এবারে তো এর জন্য এই জিনিসটা হয়ে যেতে পারে না। জি, না আসলে ইংল্যান্ড কিছু প্লেয়ারদেরকে নিয়ে আসেন, যেমন ফিল ফোর্ডেন, কোল পালমার, বেস্ট যারা কিনা মিডফিল্ডে ছিল এদেরকে রেখে দিয়ে আসলো। ডিফেন্সে রিয়াল মাদ্রিদের যে রাইট ব্যাক আলেকজান্ডার, হ্যাঁ মানে ওকে পর্যন্ত রেখে দিয়ে আসলো। মানে এটা আসলে কোচ একটা ব্রেভ ডিসিশন, এফেক্টিভ প্লেয়ার গুলোকে নিয়ে আসে যে আর কি সুপারস্টার প্লেয়ার। হ্যাঁ যাক, মানে অসংখ্য ধন্যবাদ তবু বর্মন, মানে এত মানে ইন ডেপথে টেকনিক্যাল অ্যানালাইসিস, মানে আসলে শুনে খুবই ভালো লাগলো। এবং হচ্ছে যে আপনার যে জিনিসটা ভালো লাগলো যে এই যে পুরো আর্জেন্টিনা বা পর্তুগাল বা ইংল্যান্ড বা ক্রোয়েশিয়া, এই জিনিসগুলা যে তাদের যে কি চিন্তা ভাবনা এবং খেলাটা কিভাবে হচ্ছে, এটা আপনার কাছ থেকে জানতে পেরেছি, খুবই ভালো লাগলো। ধন্যবাদ তবু ভাই, ইনশাল্লাহ আবার দেখা হবে আমাদের এই বিশ্বকাপ উন্মোদনার কোনো এক পর্বে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই শোয়ে সাথে থাকার জন্য। আশা করি শীঘ্রই 4র্থ পর্বে আপনাদের সাথে দেখা হবে বিশ্বকাপ ফুটবলের আরও এরকম গল্প এবং অ্যানালাইসিস নিয়ে।